এবিটিএ টেস্ট পেপারের আজকে আমরা যে পেজটা সলিউশন করব সেটা হচ্ছে 58 থেকে 61 নাম্বার পেজ। তো প্রথমে আমরা এমসিকিউ গুলো দেখে নেব। যে এমসিকিউ কোশ্চেন আছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে শতকরা ফাঁকা স্থানের পরিমাণ নির্ণয় করতে হবে। তো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ফাঁকা স্থান, যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের যেটা কণা দ্বারা অধিকৃত আয়তন সব থেকে বেশি থাকে, তাই ফাঁকা স্থানের পরিমাণ কম হবে। তো এখানে 26% যেটা, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ফাঁকা স্থান 26%, আর বাকিটা যেটুকু থাকে সেটা হচ্ছে ওটা প্যাকিং এফিসিয়েন্সি থাকে। এরপরে কি আছে, একটি তড়িৎ রাসায়নিক কোষের কোষ ধ্রুবক। তড়িৎ রাসায়নিক কোষের কোষ ধ্রুবককে আমরা যদি বের করতে চাই, তাহলে কোষ ধ্রুবকের কি হিসাবে জানি কোষ ধ্রুবককে আমরা? তো কোষ ধ্রুবক ইকুয়াল টু এল বাই এ। তাহলে কাপ্পার সঙ্গে একটা এল বাই এর সম্পর্ক আছে, কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ। তো এল বাই এ কে যদি কোষ ধ্রুবক বলি, তাহলে কাপ্পার সঙ্গে কি হচ্ছে, আর এর সঙ্গে কে যদি গুণ করে দিই, তাহলে এল বাই এ কোষ ধ্রুবক। তাহলে এটাই অ্যান্সার আমাদের, আর কে হচ্ছে আমাদের এইটার সঠিক উত্তর হয়ে যাবে, তাই অপশন বি। নেক্সট, প্রদত্ত কোন শর্তটি অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো অধিশোষণ প্রক্রিয়ায় আমরা কি জানি, অধিশোষণ প্রক্রিয়া যেহেতু স্পন্টেনিয়াস তাই ডেল্টা জি নেগেটিভ হবে, আবার যেহেতু তাপদায়ী তাই ডেল্টা এইচ সেটাও নেগেটিভ হবে, আর ডেল্টা এস কণাগুলো যেহেতু এক জায়গায় গিয়ে স্থির হয়ে যাচ্ছে, মানে অধিশোষণ প্রক্রিয়ায় তাদের যে বিশৃঙ্খলতা সেটা যেহেতু কমে যাচ্ছে, তাই জন্য কি হচ্ছে এটার ক্ষেত্রে ডেল্টা এস এটা কি হবে, এটা ডেল্টা এস গ্রেটার দেন 0 হবে, মানে অপশন ডি হবে এখানে অ্যান্সার। নেক্সট, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলির অ্যাসিড ধর্মের ক্রম কি? অ্যাসিড ধর্ম কি হয়, যোজ্যতা যত বৃদ্ধি পায়, মানে জারণ স্তর, তার অ্যাসিড ধর্ম তত বৃদ্ধি পায়। তো N2O5 হচ্ছে সব থেকে বেশি হবে, এখানে আছে N2O5, তারপরে N2O3, তারপরে NO, তারপরে NO, অর্থাৎ অপশন এ যেটা সেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি, সন্ধিগত মৌল সমূহের সর্বোচ্চ জারণ অবস্থা দেখা যায়? সর্বোচ্চ জারণ অবস্থা সন্ধিগত মৌলগুলো যেগুলো ছোট পরমাণু আছে তার সঙ্গে তৈরি করতে পারে, যেমন ক্লোরাইড যদি করে, তাহলে ক্লোরাইডের থেকে কিন্তু এখানে ফ্লোরাইড যেগুলো যৌগ হবে, ফ্লোরিনের আকার যেহেতু ছোট, তাই ফ্লোরিনকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে ও ধারণ করতে পারবে, আর যত সাইজে বড় হয়ে যাবে তত ধারণ ক্ষমতা কমে যায়, তাই জন্য ফ্লোরাইড যৌগগুলো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ফ্লোরাইড যৌগ। নেক্সট, নিচের কোনটি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড অপশন বি সিএন মাইনাস হবে, কারণ এদের মানে অ্যাট এ টাইম দুটো যদি ডোনার সাইড থাকে, কিন্তু মানে একটা লিগ্যান্ডে দুটো ডোনার সাইড থাকবে, কিন্তু যখন তারা মেটালের সঙ্গে বন্ড করবে তখন অ্যাট এ টাইম একটা সাইড দিয়েই করতে পারে, তাই এদেরকে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলা হয়ে থাকে। মানে সি সেন্টারে হতে পারে, এন সেন্টারে হতে পারে, এটা মানে সি দিয়ে করলে সিএন আর এন দিয়ে করলে এনসি তৈরি হয়, তাই এটা হচ্ছে আমাদের অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এরপরে কি, নিচের যৌগগুলির মধ্যে কোনটি আলোক ঘূর্ণন দেখায়? তো আলোক ঘূর্ণন দেখাতে গেলে কি করতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে। এবার কাইরাল কার্বন মানে আমরা কি জানি, চারটে, একটা কার্বনের চারটে যদি আলাদা আলাদা গ্রুপ দ্বারা স্যাটিসফাই হয়, তাহলে তাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন। তো কাইরাল কার্বনের প্রথম অপশন দেখতে পাচ্ছি, একটা CH2, একটা ব্রোমিন, একটা হাইড্রোজেন, একটা CH3 মিথাইল গ্রুপ আছে। তাই এই কার্বনটা যেটা মাঝের কার্বন, সেটা চারটে গ্রুপই যেহেতু আলাদা, তাই এখানে অ্যান্সার অপশন এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে। তো 7টা হয়ে গেল। এরপরে আর দেখি, কোনটি তীব্র অম্লধর্মী? তো অম্লধর্মিতা কি হতে হবে, কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব কিন্তু বেশি হতে হবে। অনুবন্ধী ক্ষারক বলতে এই যে OH এর H যেগুলো আছে সেগুলোকে যদি আমি বের করি, তার ফলে যে নেগেটিভ আয়ন দিয়ে তৈরি হচ্ছে H+ আয়ন বেরিয়ে গিয়ে, এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক। এই অনুবন্ধী ক্ষারক যত বেশি ডিলোকালাইজড হতে পারবে, তার স্থায়িত্ব তত বেশি হবে। NO2 গ্রুপের কি কি এফেক্ট আছে, -I -R, অর্থাৎ প্যারা পজিশনে, মেটা পজিশনে অনলি -I, এখানে রেজোনেন্স কাজ করে না, আর এইটার ক্ষেত্রে রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড হবে না, তাই আমাদের একমাত্র দেখতে পাচ্ছি রেজোনেন্স, এইটাই আছে শক্তিশালী এফেক্ট অর্থ, তাই অপশন সি হবে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের। তার মানে সব থেকে অম্লধর্মী হচ্ছে, যদি প্যারাটা থাকতো তাহলে সেটা সব থেকে বেশি হতো, যেহেতু নাই, তাই অর্থ প্রোডাক্টটা আমাদের হচ্ছে সব থেকে বেশি অম্লধর্মী হচ্ছে। নেক্সট, 2 পেন্টানোন ও 3 পেন্টানোনের মধ্যে পার্থক্য করা যায়, মানে পার্থক্য করতে কি ব্যবহার করব, আগে স্ট্রাকচার যদি লিখি, পেন্টানোন মানে কটা কার্বন, 5টা কার্বন, 2 এর জন্য এখানে একটা হবে, আর একটা কি আছে 5টা কার্বনে, 3 এর জন্য এখানে হবে আমাদের। তাহলে আমরা যদি দেখছি, যেহেতু কিটো গ্রুপ আছে, কিটো গ্রুপের সঙ্গে যদি মিথাইল গ্রুপ প্রেজেন্ট থাকে, কিটো মিথাইল, তাহলে তারা আয়োডোফর্ম প্রক্রিয়ায় সাড়া দেয়। আয়োডোফর্ম বলতে I2 আর NaOH যদি নিই আমরা, কিটো মিথাইল গ্রুপগুলো সাড়া দেয়, তারা কি করে, CH3 এর হলুদ প্রেসিপিটেট তৈরি করে।
এখানে পেন্টান 2 ওন যেটা আছে সেটা সারা দেবে, আর পেন্টান 3 ওন সেটা সারা দেবে না। তাই এখানে কোনটা ব্যবহার করবো? অপশন ডি তে যে অ্যান্সারটা আছে, অর্থাৎ I2NaOH এখানে অ্যান্সার হবে। নেক্সট, অ্যানিলিনকে যদি এক ধাপে নাইট্রোবেনজিনে পরিবর্তন করতে চাই, তাহলে যে বিকারকটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে CF3C OOH। এখানে ডবল এ কেউ করবে না, এখানে হচ্ছে CF3C OOH। এরপরে XD প্লাস গ্লুকোজের কাইরাল পরমাণুর সংখ্যা কত? XD প্লাস গ্লুকোজের কাইরাল পরমাণুর সংখ্যা হচ্ছে 4টি। মানে গ্লুকোজকে আমরা কিভাবে লিখি? CHO, এটা আলফা হতো, XDর জায়গায় আলফা ডি প্লাস গ্লুকোজ বলে ওটাকে। 4টে কাইরাল কোনটা? 1 2 3 4, তারপরে আবার CH2OH আছে। এই যে 4টে গ্রুপ, সেটাই মানে 4টে কার্বন, সেগুলোর আলাদা আলাদা যেহেতু গ্রুপ আছে তাই ওটাই কাইরাল কার্বন। তার এখানে অপশন কি হবে? অপশন বি হচ্ছে 4টে। গ্লুকোজের কাইরাল পরমাণুর সংখ্যা হচ্ছে 4টি। নেক্সট, একটি কোপলিমারের উদাহরণ। কোপলিমার কারা গঠন করে? যাদের দুটো করে মনোমার থাকে বা 2 এর অধিক মনোমার থাকে তারাই কোপলিমার গঠন করে। পলিপ্রোপিলিনের একটা আছে, পিভিসিরও একটা আছে, টেফলনেরও একটা আছে, কিন্তু বুনাইন যেটা সেইটার কিন্তু দুটো আছে, সেই জন্য বুনাইন হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে। পরে কি আছে? এরপরে আছে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ হচ্ছে নরইথিনড্রোন যেটা আছে সেটা হবে অ্যান্সার, মানে অপশন ডি। নেক্সট, সিনথেটিক ডিটারজেন্ট কোনটা? সিনথেটিক ডিটারজেন্ট C15H31, এখানে CH3CH216 CONA। আচ্ছা, এখানে SO3 মাইনাস আর K প্লাস যেটা আছে, অর্থাৎ এই অপশন সি যেটা, সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা 14টা MCQ করে নিলাম, এরপরে আমরা করব SAQ। এসিকিউ এর ফার্স্ট যে কোশ্চেনটা আছে কি বলেছে? 25°C উষ্ণতায় কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 0.34 বলতে কি বোঝো? তো এইটার মানে হচ্ছে 25° মানে স্ট্যান্ডার্ড উষ্ণতা, তার মানে 25°C উষ্ণতা। আর কি নিতে হবে? 1 atm প্রেসার। তাহলে 1 atm যেটা নেব সেটা চাপ। সেই চাপে কি করতে হবে? কপার সালফেটের 1 মোলার গাঢ়ত্ব, মানে যেটা CuSO4, তার 1 m গাঢ়ত্বের যে দ্রবণ, গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণে যদি একটা কপার দণ্ড নিমজ্জিত করি, মানে এরকম একটা নিলাম, এখানে যদি কপার দণ্ড নিমজ্জিত করি, এই দণ্ড আর এই দ্রবণে যে সংযোগস্থলে যে বিভব হবে সেটার মান হচ্ছে 0.34 ভোল্ট। মানে এটাকে যদি আমি লিখি, তাহলে গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত করলে, দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত করলে, কপার দণ্ড নিমজ্জিত করলে দণ্ডের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তার মান 0.34 ভোল্ট। যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তার মান 0.34 ভোল্ট। এটা হচ্ছে এটার তাৎপর্য। নেক্সট কি বলা হয়েছে? গ্যালভানীয় কোষের কোষ বিক্রিয়াটি লেখো। তো প্রথম কথা, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া লিখবো। যে বাম দিকে যেটা সেটা অ্যানোড বিক্রিয়া। তাহলে অ্যানোড বিক্রিয়ায় কি হয়? নরমালি Zn থেকে Zn2+ হচ্ছে, Zn2+ মানে দুটো ইলেকট্রন। আর ক্যাথোড বিক্রিয়ায় কি হচ্ছে? Ag+ থেকে কি হচ্ছে? Ag একটা ইলেকট্রন গ্রহণ করে। এবার যেহেতু সম্পূর্ণ কোষ বিক্রিয়ায় ইলেকট্রনের অস্তিত্ব থাকে না, তাই আগে আমাকে ইলেকট্রনকে সংখ্যাকে সমান করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। এবার ইলেকট্রন যেহেতু কেটে যাবে, তার জন্য এখানে কি হবে? Zn+2Ag+ হবে এদিকে, আর ডান দিকে কি হবে? Zn2+2Ag। এটা হচ্ছে সম্পূর্ণ কোষ বিক্রিয়া এইটার। নেক্সট কোশ্চেন কি আছে? ক্যাটাফোরেসিস কি? ক্যাটাফোরেসিস কিছুই না, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি কোলয়েড কণাগুলো ক্যাথোডের দিকে গমন করে তাহলে তাকে ক্যাটাফোরেসিস বলে। লিখি সেটা। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোলয়েডের কণাগুলি ক্যাথোডের দিকে গমন করাকে ক্যাটাফোরেসিস বলে। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা কি আছে? CuI2 এর অস্তিত্ব নেই। হ্যাঁ, CuI2 এর অস্তিত্ব নেই, কারণ কি? এখানে Cu যেটা 2+ আছে সেটা I- কে I2 তে জারিত করবে,
আর নিচে কি হবে, নিচে সিইউ প্লাস, এখানে সিইউ প্লাসে বিজারিত হয়ে যাবে। সেই জন্য সিইউ আই টু এর অস্তিত্ব নেই, কিন্তু সিইউ আই এর অস্তিত্ব থাকতে পারে। মানে আই মাইনাসকে আই টু তে জারিত করে দেওয়ার জন্য সিইউ আই টু এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। নেক্সট কি আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করলে কি পরিবর্তন সংঘটিত হয় সেটা সমীকরণ দিতে বলেছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি, KMnO4, KMnO4, এটাকে যদি আমরা হিট করি তাহলে এখানে কি তৈরি হয়, K2MnO4 প্লাস MnO2 প্লাস কি হবে, অক্সিজেন গ্যাস তৈরি হবে। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করলে এই সমীকরণটা তৈরি হয়। নেক্সট কি বলেছে, অ্যান্টি অক্সিডেন্টগুলি কিভাবে খাদ্যবস্তু সংরক্ষণ করে। অ্যান্টি অক্সিডেন্টগুলি সাধারণত শতজারণ প্রক্রিয়াকে মন্থর করে দেয়, মানে ধীর গতি করে দিবে, দিয়ে খাদ্যবস্তুকে সংরক্ষণ করে। মানে শতজারণ পদ্ধতি বা প্রক্রিয়া লিখলে ভালো হয়, প্রক্রিয়াকে মন্থর করে খাদ্য সামগ্রী সংরক্ষণ করে, খাদ্য সামগ্রী সংরক্ষণ করে। নেক্সট বলেছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এক পোলার দ্রাবকে, এবার চারের এফেক্টস থেকে শুরু হচ্ছে, তাহলে পোলার দ্রাবকে SN1 বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কেন। সাধারণত পোলার দ্রাবক যেটা, সেখানে কি হচ্ছে, পোলার দ্রাবকে যেহেতু লোন পেয়ার উপস্থিত থাকে, যেমন জল আমি যদি উদাহরণ ধরি, পোলার দ্রাবকের যে লোন পেয়ার উপস্থিত থাকে সেটি কার্বোক্যাটায়নকে স্থায়িত্ব দিবে। আর কি হয়, যেটা লিভিং গ্রুপ থাকে সেটারও সহজেই সেটাকে বের করে দিতে পারে। সেই জন্য কি হচ্ছে, পোলার দ্রাবকে SN1 বিক্রিয়ার গতি কিন্তু বৃদ্ধি পায়। মানে দুটো বললে হয়ে যাবে, একটা হচ্ছে পোলার দ্রাবকে যে লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় উপস্থিত থাকে সেটি SN1 বিক্রিয়ায় উৎপন্ন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধি করে এবং কি করছে, লিভিং গ্রুপকে সহজেই বের করতে সাহায্য করে। সেই জন্য পোলার দ্রাবকে SN1 বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। নেক্সট, ক্লোরোবেনজিন ও বেঞ্জাইল ক্লোরাইড কি একটি মাত্র রাসায়নিক। প্রথম কথা, ক্লোরোবেনজিন যেটা, সেটা বেঞ্জিনের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় সেই ক্লোরিনকে বের করা খুবই কঠিন। AgNO3 দিলে সেটা কিন্তু AgCl এর সাদা অবক্ষেপ যেটা, সেটা কিন্তু তৈরি করবে না। কিন্তু আমরা যদি বেঞ্জাইল ক্লোরাইডকে দিই, এবার বেঞ্জাইল ক্লোরাইডে কি হয়, CH2Cl থাকে, সরাসরি বেঞ্জিন রিং এর সঙ্গে যুক্ত নয়। তাই যদি আমরা এখানে AgNO3 দিই তাহলে এখানে কিন্তু AgCl এর যে সাদা পদক্ষেপ সেটা কিন্তু এখানে তৈরি করবে। তাহলে এই বিক্রিয়াটার সাহায্যে কিন্তু আমরা ক্লোরোবেনজিন ও বেঞ্জাইল ক্লোরাইডকে পার্থক্য করতে পারবো। তারপরের কোশ্চেন কি আছে, অথবা এক একটা DDT এর রাসায়নিক নাম ও সংকেত লেখো। তো DDT মানে হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তাহলে সংকেত লিখতে বলেছে, সংকেত মানে যেহেতু ডাইক্লোরো ডাইফিনাইল, তাহলে দুটো আগে ফিনাইল গ্রুপের সঙ্গে ক্লোরিন দিয়ে দিই আমি, দুটো ক্লোরিন দিয়ে দেওয়ার পর ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, যেহেতু ট্রাইক্লোরো ইথেন তাহলে দুটো কার্বন তো থাকছেই আর তিনটে ক্লোরিন, এটাই হচ্ছে আমাদের DDT। এবার DDTর পরিবেশগত ক্রিয়া বলতে, DDT অত্যন্ত স্থায়ী হওয়ায় কি হয়, এটি কৃষিকাজে মানে স্থায়ী হয় যখন কৃষিকাজে আমরা ব্যবহার করি, এটা মাটির সঙ্গে থেকে যায়, সহজে বিনষ্ট হয় না। তাই বর্ষার যখন জল হয় বা কোন জলের সঙ্গে মিশে, জলের সঙ্গে বাহিত হয়ে কি হয়, নদীতে গিয়ে পড়ে বা কোনো পুকুরে গিয়ে পড়ে, যে কিন্তু জল দূষণ ঘটায়। এটা হচ্ছে DDT এর পরিবেশগত ক্রিয়া। তারপরের কোশ্চেন বলেছে C2H6O আণবিক সংকেত যুক্ত একটি জৈব যৌগ এ হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। তো এত কিছু না বলে আগে যেহেতু সংকেত পেয়েছি আমরা, তাই প্রথম আমাদের কাজ হচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বা DBE বের করা। তাহলে আমরা একটা বুঝতে পারবো সম্ভাবনা যে যৌগটা কি হতে পারে। তো প্রথম যে দুটো কার্বন, তাহলে নাম্বার অফ কার্বন মাইনাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম বাই 2 প্লাস 1, যেহেতু নাইট্রোজেন নাই তাই 0 নাইট্রোজেনের জায়গায়। তাহলে DBE কত হচ্ছে, DBE যেহেতু 0 হচ্ছে, তাই এখানে সম্ভাবনা কি কি থাকছে, এখানে সম্ভাবনা থাকছে অক্সিজেন যুক্ত, হয় এখানে ইথার হবে, না হলে এখানে অ্যালকোহল হবে। এবার যেহেতু দুটো কার্বন তাই সম্ভাবনা একটাই অ্যালকোহলের, CH3 CH2OH। আর ইথারের সম্ভাবনা কি, CH3O CH3, দুটোই সম্ভাবনা আপাতত DBE থেকে আমি পাচ্ছি। এবার এ যৌগ যে কোনো একটা হবে দুটোর মধ্যে। হ্যালোফর্ম বিক্রিয়ায় যেহেতু সাড়া দেয় বলেছে, তাই এই ইথার যৌগটা তো হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না, তাই আমাদের সম্ভাবনা একটা কিন্তু কেটে গেল, আমরা কিন্তু এ যৌগ যেটা সেটা কিন্তু পেয়ে গেলাম। আর যেহেতু এটার ক্ষেত্রে বিটা পজিশনে, আলফা বিটা পজিশনে মিথাইল গ্রুপ উপস্থিত, তাই এটা হ্যালোফর্ম মানে I2NaOH এর সঙ্গে বিক্রিয়ায় সাড়া দেয়। দেখি তৈরি করবে CHI3 এর হলুদ প্রেসিপিটেট তৈরি করে, হলুদ রঙের। তাহলে এটা হচ্ছে প্রথম লাইন কিন্তু আমরা মিলিয়ে ফেললাম।
তার মানে এ আমাদের কনফার্ম হয়ে গেছে CH3CH2OH। এর সঙ্গে কি বলেছে, SOCl2 এর বিক্রিয়ায়, SOCl2 এর বিক্রিয়ায় একটা যৌগ তৈরি করে যেটি ইথার মাধ্যমে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে C4H10 আণবিক সংকেত বিশিষ্ট যৌগ বি তৈরি করে। তার মানে এখনো বি আমি পাইনি। SOCl2 মানে কি হবে, CH3CH2Cl, এটা কিন্তু বি বলবো না, কারণ বি এর সংকেত কি হচ্ছে C4H10। তো এইটার সঙ্গে সোডিয়াম আর ইথার যদি দিই, তাহলে সোডিয়াম আর ইথার যদি দেওয়া হয় এখানে, তাহলে উর্জি রিয়াকশন হচ্ছে, আর উর্জি রিয়াকশনে কার্বন সংখ্যা ডবল হয়ে যায়, তাই আমাদের সংকেতের সঙ্গে কিন্তু মিলে গেল এটা। তাহলে C4H10 এইটাই কিন্তু আমাদের বি যৌগ তৈরি হচ্ছে। তো যুক্তি সহ এ বি কে শনাক্ত করো। যুক্তি সহ বলতে প্রত্যেকটা রিয়াকশন যেটা লিখেছি এটা একবার এগুলোকে রিয়াকশন লিখে দিলেও হবে, বা কথায় যদি লিখে দিই SOCl2 এর সঙ্গে যে বিক্রিয়া করে Cl তৈরি হবে, তার সঙ্গে সোডিয়াম ইথানের বিক্রিয়া উর্জি বিক্রিয়ার ফলে এখানে যে বিউটেন সেটা কিন্তু উৎপন্ন হচ্ছে। এইভাবে কিন্তু বিক্রিয়াগুলো লিখে দিলে সব থেকে ভালো হয়, আর তার সঙ্গে যদি কথায় লিখে দেওয়া যায় তাহলে গোটাগুটি নাম্বারটা এখানে দিয়ে দেবে। নেক্সট কোশ্চেন কি আছে, প্রদত্ত বিকারকটির বিক্রিয়াটির বিকারক লেখো। আচ্ছা, প্রথমে আছে একটা এস্টার আছে, তার তার থেকে কি হয়েছে, দুটো ইথানল তৈরি হয়েছে। এইটা এটা একটা বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন বলে একটা বিক্রিয়া ছিল, সেই বিক্রিয়াটা যদি দিই তাহলে কিন্তু ইথানলই তৈরি হচ্ছে দুই অণু। তার মানে এখানে সোডিয়াম ইথানল দিয়ে দিই C2H5OH, সোডিয়াম ইথানল যদি দিয়ে দিই তাহলে কিন্তু এস্টারটা ভেঙে গিয়ে কি করবে, দুই অণু একই কম্পাউন্ড, যেহেতু এখানে দুটো কার্বন এখানেও দুটো কার্বন, তাই দুই দিকেই যেহেতু সেম কার্বন আছে তাই দুটো কি করছে, ইথানল কিন্তু এখানে উৎপন্ন করছে। এর পরের কোশ্চেন দেখবো। এর পরের কোশ্চেন হচ্ছে টিয়ার গ্যাস কি। ওই টিয়ার গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিনকে টিয়ার গ্যাস বলা হয়ে থাকে, ক্লোরোপিক্রিন। সংকেত কি, ক্লোরোপিক্রিনের সংকেত হচ্ছে CHCl3। তো এটা কিভাবে প্রস্তুত করবে, তো ক্লোরোপিক্রিন প্রস্তুত করতে গেলে প্রথমে আমাদেরকে নাইট্রোমিথেন নিতে হবে CH3NO2, তার সঙ্গে যদি ক্লোরিন গ্যাস আর NaOH দিই তাহলে কিন্তু এখানে CCl3NO2 কিন্তু এখানে তৈরি হয়ে যায়। তো এইভাবে আমরা প্রস্তুত করতে পারি। তারপর বিক্রিয়া কি আছে, নাইট্রোবেনজিন ফিডেলক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন। তো নাইট্রোবেনজিনের সংকেত আগে লিখে নিই। নাইট্রোবেনজিনের কি আছে, NO2 গ্রুপের -I এফেক্ট উপস্থিত আর -R এফেক্ট আছে। এই যে -I আর -R, এ কি করবে, ইলেকট্রন ঘনত্ব রিং থেকে টেনে নেবে। একটু ভেঙে যদি লিখি নাইট্রোবেনজিনটাকে, N ডবল বন্ড এখানে একটা, তাহলে নাইট্রোবেনজিনের NO2 গ্রুপের কি করছে, -I আর -R এফেক্ট রিং এর যে ইলেকট্রন ঘনত্ব সেটা কি করছে, কমিয়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে, ফিডেলক্রাফট বিক্রিয়ার জন্য যে ইলেকট্রন দরকার হবে সেটা কিন্তু আর নাই, প্রতিস্থাপনের জন্য যে ইলেকট্রনটা দরকার হবে সেটা কিন্তু এখানে ঘনত্বটা কমে যায়। সেই জন্য নাইট্রোবেনজিন ফিডেলক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। মানে এক কথায় লিখতে হবে, নাইট্রোবেনজিনের -I আর -R এফেক্ট বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করায় ফিডেলক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। নেক্সট কি বলেছে, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন ডায়াজো লবণ উৎপন্ন করে না কেন। অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন বলতে CH3CH2NH2 একটা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন। তো অ্যারোমেটিক গুলোকে আমরা সাধারণত দেখেছি NaNO2HCl যদি দিই তাহলে N2Cl তৈরি করে, কিন্তু এটার ক্ষেত্রে যেটা তৈরি হয় মানে CH3CH2 যদি আমরা N2Cl তৈরি করি, তো এইটা যখনই তৈরি হবে তখনই কিন্তু এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি করবে, এখানে তো একটা কার্বোকাটায়ন তৈরি করছে CH3CH2+, আর কি করছে, এখানে N2 গ্যাস, কিন্তু N2 ভেঙে গিয়ে গ্যাস হিসাবে বেরিয়ে যাচ্ছে। তাই জন্য ডায়াজো যে লবণ সেটা কিন্তু স্টেবিলিটি পাচ্ছে না, স্থায়িত্ব পাচ্ছে না। তাই জন্য এখানে অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিনগুলি ডায়াজো লবণ উৎপন্ন করতে পারে না। তো এটা হচ্ছে ব্যাখ্যা, কারণ তৎক্ষণাৎ ভেঙে গিয়ে নাইট্রোজেন গ্যাসও একটি কার্বোকাটায়ন উৎপন্ন করে, যার ফলে N2Cl বা ডায়াজো লবণ প্রাইমারি অ্যামিন ডায়াজো লবণ উৎপন্ন করে না। নেক্সট কোশ্চেন, রূপান্তর করতে বলেছে টলুইন থেকে TNB ট্রাইনাইট্রোবেনজিন। টলুইন থেকে TNB মানে হচ্ছে ট্রাইনাইট্রোবেনজিন, টলুইন মানে হচ্ছে CH3। এবার যদি আমরা টলুইনে নাইট্রেশন করি গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 দিই, যেহেতু টলুইন কি অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ, তাই জন্য এখানে কি হবে, টলুইন তো থাকছেই, একটা অর্থ পজিশনে একটা প্যারা পজিশনে দিয়ে দিলাম NO2। এরপরে যদি আরেকটা NO2 নিতে হবে তাহলে TNT তৈরি হবে। তাহলে তার জন্য কি করতে হবে, ধূমায়মান HNO3 আর ধূমায়মান H2SO4 যদি দিই তাহলে এখানে কিন্তু TNT ফার্স্ট তৈরি হলো। TNT মানে টাইনাইট্রোটলুইন, NO2 এখানে একটা, NO2 এখানে একটা, এখানে একটা NO2। টাইনাইট্রোটলুইনে যদি আমরা ফার্স্টে K2Cr2O7 আর H2SO4 দেওয়া যায় তাহলে CH3 গ্রুপটা কিসে কনভার্ট হয়ে যায়, COOH এ কনভার্ট হয়ে যাবে, আর বাদ বাকি যেটা সেটা NO2ই থেকে যাবে। এবার COOH কে যেইভাবে হোক আমাকে অপসারণ করতে হবে, তার জন্য গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড যদি দিই
তাহলে কিন্তু COOH অপসারিত হয়ে যাবে, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কিন্তু এখানে আমাদের TNB বা টাইনাইট্রোবেনজিন যেটা সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, NO2 এখানে একটা NO2 এখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তারপরে কি বলেছে, নাইট্রোবেনজিন টু অ্যামিনোফেনল, এটা হচ্ছে 1 নম্বর হলো X। এবার ওয়াইটটা হচ্ছে নাইট্রোবেনজিন NO2, নাইট্রোবেনজিন থেকে অ্যামিনোফেনল হচ্ছে প্যারা অ্যামিনোফেনল। আচ্ছা, প্যারা পজিশন একটা OH, তাহলে আর ওটা NO2টা NH। আচ্ছা, প্রথমে এটা মুলিকেনবার্গার টেস্ট দিই। জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl যদি দিই এখানে, আর 50% ইথানল ETOH, তাহলে এখানে কি হবে NHOH, আর এখানে হচ্ছে বেনজিন। এবার এটার পুনর্বিন্যাস যদি করি লঘু H2SO4 বা লঘু HCl দিয়ে H2SO4 দিলে, তাহলে কিন্তু প্যারাঅ্যামিনোফেনল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। NH2 এখানে হচ্ছে OH, প্যারাসিটামল যেটা সেটা হচ্ছে প্যারাঅ্যামিনোফেনল, এটা কিন্তু এখানে সহজেই তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি, একটি আলোক সক্রিয় ও আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিডের নাম লেখো। একটি আলোক সক্রিয় অ্যামিনো অ্যাসিড কোনটা? আলোক সক্রিয় যদি হয় তাহলে গ্লাইসিন, অ্যালানিন লিখবো CH3, এদিকে যদি লিখি CHNH2, আর এদিকে হচ্ছে COOH, এইটা একটা আলোক সক্রিয় অ্যামিনো অ্যাসিড। আর একটা আলোক নিষ্ক্রিয় যদি বলে তাহলে এখানে জাস্ট CH2 করে দেবো, এদিকে NH2 আর এদিকে হচ্ছে COOH, এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিড। নাম যেহেতু লিখতে বলেছে, একটা অ্যালানিন লিখবো, একটা গ্লাইসিন লিখবো। এটা হচ্ছে প্রথমটা অ্যালানিন, তারপর এটা হচ্ছে গ্লাইসিন। এবার কি বলেছে, দুইটা গ্লাইসাইল অ্যালানিন এবং অ্যালানাইল গ্লাইসিনের গঠন আঁকতে বলেছে। তাহলে প্রথমটা লিখে আগে, যেহেতু গ্লাইসাইল অ্যালানিন বলেছে তাহলে গ্লাইসিনের গঠনটা আগে থাকবে। তার মানে গ্লাইসিন মানে কি হচ্ছে CH2, এখানে হচ্ছে CONH বন্ধন হবে। এবার অ্যালানিনেরটা দিয়ে দিই CH, এখানে হবে CH3, আর এদিকে হবে COOH, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা কি আছে, অ্যালানাইল গ্লাইসিন, মানে এবার অ্যালানিনেরটা আগে হবে, মানে এদিকে NH2, N সেন্টার সবসময় বাম দিকে লাগবো, CH3 এখানে, এখানে হচ্ছে CONH বন্ধন, আর এদিকে হচ্ছে CH2 COOH, এটা হচ্ছে অ্যালানাইল গ্লাইসিনের গঠন। দুটো গঠন আঁকার পর এরপরে বায়োমলিকুলস এর হয়ে গেল। এখানে আরেকটা আছে, একটা আছে কি নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে। তো নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড যদি আমি লিখি এখানে, এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে টাইড। তো নিউক্লিওসাইডের কি কি নিয়ে গঠিত আগে সেটা লিখতে পারি। নিউক্লিওসাইড কি কি নিয়ে গঠিত, একটা হচ্ছে নাইট্রোজেনিয়াস বেস আর কি পেন্টোজ সুগার, আমি সুগার বলে লিখে দিচ্ছি, পেন্টোজ সুগার নিয়ে গঠিত। আর নিউক্লিওটাইড কি, বেস থাকবে, সুগার থাকবে, তার সঙ্গে কি থাকবে, পেন্টোজ সুগারের সঙ্গে একটা ফসফেট গ্রুপ থাকবে, ফসফেট গ্রুপ। এটা হচ্ছে নিউক্লিওটাইডের গঠন, মানে যে যে নিয়ে তৈরি হয় সেটা নিউক্লিওটাইডের গঠন। আর নিউক্লিওসাইডের শুধু বেস আর সুগার। এরপরে কি হচ্ছে, নিউক্লিওটাইড যেটা সেটা অ্যাসিডিক প্রকৃতির, এটা হয় অ্যাসিডিক। আর এইটা কেমন, আম্লিক এটা যদি হয় এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, ক্ষারকীয় প্রকৃতির বা ক্ষারধর্মী যদি আমরা বলি, এটা হচ্ছে ক্ষারধর্মী, আর এটা হচ্ছে আম্লিক প্রকৃতির। তাহলে এটাই হলো আমাদের দুটো পার্থক্য হয়ে গেল। আরো পার্থক্য আছে বইয়ে, একবার দেখে নেবে, প্লাস বায়োলজিতেও হয়তো পড়েছে অনেকে। এরপরে যে কোশ্চেন আছে 5 নম্বরের কোশ্চেন, রূপান্তর করতে দিয়েছে, রূপান্তর না পরিবর্তন হবে আগে। পরিবর্তন মানে একটা করে রিএজেন্টের মাধ্যমে করতে পারলে সব থেকে ভালো হয়। ফার্স্ট আছে কি CH3 অ্যাসিটোন থেকে একটা এস্টার দিয়েছে, অ্যাসিটোন থেকে এস্টার বানাতে গেলে আমাদের CF3 COOH দিতে হবে, বায়োরভিলিগার অক্সিডেশন। তাহলে এটা কি হয়ে যায়, এটাকে যদি ভেঙে লিখি তাহলে অনেকে হয়তো বুঝতে পারবে। CH3O, এখানে একটা O যুক্ত হয়ে গেল, আর এখানে কি থাকছে CH3, মানে ওই ওটা হচ্ছে CF3COOH এর যে একটা অক্সিজেন এক্সট্রা থাকে সেটা গিয়ে এখানে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে বায়োরভিলিগার অক্সিডেশন। তোমরা মোটামুটি নেম রিয়াকশন গুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করো, যেগুলো থেকে বেশিরভাগ সম্ভাবনা থাকে আসার। এখানেও দেখছি টেস্ট পেপারে নেম রিয়াকশন গুলোর উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই যত নেম রিয়াকশন আছে একসঙ্গে যদি খাতায় লিখে নিয়ে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করা যায়, তাহলে আশা করছি টেস্ট পেপারের অনেকটাই পারা যাবে। যেগুলো আনকমন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেগুলো মোটামুটি কমনের মধ্যে পড়ছে সেগুলো কিন্তু বেশিরভাগ প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এরপরে C6H5CO CH2 C6H5 এর সঙ্গে এদিকে CO আছে। আচ্ছা, একটা CH2 গ্রুপটাকে CO তে কনভার্ট করতে হয়, তাহলে কি দেয়, সেলেনিয়াম ডাইঅক্সাইড, তার সঙ্গে কি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এটা ইম্পর্টেন্ট রিয়াকশন, সেলেনিয়ামের যতগুলো রিয়াকশন আছে সেগুলোকে একবার করে দেখে নেবে। মানে আমি এইটা করাচ্ছি বলে রিয়াকশনটা এইটাই আসবে তার কোনো মানে নেই। এই টাইপের আর যা যা রিয়াকশন হওয়া সম্ভব সেগুলোকেও কিন্তু দেখে নিতে হবে। একইভাবে বায়োরভিলিগারেরও তাই, এইটারও তাই, মানে এর টাইপের যা যা সম্ভব সেগুলো দেখে নিলে মোটামুটি পরবর্তী সেটগুলোতে কমন পাওয়া যেতে পারে। তারপরে আছে কি C6H5CHOH
তারপরে আবার CO C6H5, এগুলোকে যদি স্ট্রাকচার লিখে লিখে দেখি তাহলে কিন্তু আমাদের খুবই সহজ লাগবে দেখে। স্ট্রাকচার C6H5 মানে বেনজিন, তারপরে আছে কি CH, এখানে আছে OH, তারপরে আবার কি আছে C ডবল বন্ড O, এখানে বেনজয়েন হয়ে গেছে। বেনজয়েনকে ডাইরেক্ট বেনজিলিক অ্যাসিড করেছে। তার জন্য কি করতে হবে, প্রথমে তো HNO3 দিতে হয়, আমি একবারে দিয়ে দিচ্ছি। HNO3 এর পর কি দিতে হয়, KOH দিতে হয়। KOH দেওয়ার পরে KOH এর সঙ্গে ইথানলীয় দিতে হয়, এটা ইথানলীয় KOH। তারপরে 3 নম্বর যদি আমরা H3O প্লাস দিয়ে একবারে ডাইরেক্ট কিন্তু এখানে চলে আসবে। মানে যে জিনিসটা হবে, আমি আরেকবার স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি। এখানে দুটো বেঞ্জিন, একটা কার্বনের সঙ্গে লেগে থাকবে, যার সঙ্গে একটা OH আর একটা কি থাকবে COOH। এটা হচ্ছে বেনজিলিক অ্যাসিড। ফার্স্টে সল্ট হবে, এটার এনে, তার যেহেতু কে দিয়েছি কে হবে, তারপর এটা কি হচ্ছে H3O প্লাস দিলে এই অ্যাসিডটা কিন্তু তৈরি হচ্ছে। তো এই রিয়াকশনটাও তাই খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, একদম পুরোপুরি বেনজয়েন কনডেনসেশন থেকে, বেঞ্জালডিহাইড থেকে একদম ডাইরেক্ট শুরু হয়। যে পরপর পরপর এই কনভার্সনটা আছে বেঞ্জালডিহাইড থেকে একদম বেনজিলিক অ্যাসিড পর্যন্ত পুরোপুরি থাকে। তার মধ্যে বেনজয়েন কনডেনসেশন ধাপটা থাকে, যেটাকে জলীয় ইথানলীয় KCN দিয়ে করতে হয়। এই জিনিসটা পাওয়া যায় জলীয় ইথানলীয় KCN দিলে। তো এই রিয়াকশনটা একটু দেখে রাখবে। নেক্সট 4 নম্বর এটা কি আছে, CH2Cl থেকে ডাইরেক্ট CHO, একটা ধাপে যেহেতু, তাই এখানে লেড নাইট্রেট দিতে হয়। লেড নাইট্রেট দিলে হয় PbNO3 হোল টুয়াইস। এটা 3 ভাবে হতে পারে, লেড নাইট্রেটের সঙ্গে হোল টুয়াইস এটা, অথবা এখানে কার্বন ডাইঅক্সাইড দিতে পারি, অথবা এখানে আমি আরো লিখে দিচ্ছি PuNO3 হোল টুয়াইস যদি দিই তাও হবে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে। অথবা যদি আমরা এখানে দিই CH2 6N4, এটা কি, এটার নামই তো সেই ইউরোট্রপিন বলে একটা নাম ছিল, সেটাই এটাতে যদি রিফ্লাক্স করার পর দুইয়ে যদি আমরা লঘু HCl দিই তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু একবারে চলে আসবে। হেক্সামিথিলিন টেট্রামিন তার সঙ্গে লঘু HCl দিলে একদম ডাইরেক্ট বেঞ্জালডিহাইড কিন্তু এখানে আসবে। তারপরে কি আছে, বেঞ্জালডিহাইড থেকে টলোইন। বেঞ্জালডিহাইড থেকে টলোইন মানে বিজারণ হয়ে গেছে। বিজারণ মানে হচ্ছে ক্লিমেনশন বিজারণ, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, তাও তাই নেম রিয়াকশন একসঙ্গে পরপর কিন্তু নেম রিয়াকশন গুলোই বেশি বারবার করে আসছে। এটা হচ্ছে ক্লিমেনশন বিজারণ। তারপরে 5 হয়ে গেল। এবার 6 নম্বর কোশ্চেন কি আছে, এরপরে যে কোশ্চেনটা আছে একটু লেখা আছে, তো লেখা দেখে অনেকে এগুলোকে ছেড়ে আসে, কিন্তু না ছাড়াটাই ঠিক, কারণ এখানে পুরোপুরি মোটামুটি সব কিছু ডিটেলসই এখানে দেওয়া থাকে, মানে বুঝতে পারা যায় যে আমার ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে। একটু যদি কারোর প্র্যাকটিস থাকে তাহলে এগুলো কিন্তু সহজেই পেরে যাবে। তো একটু দেখি, C6H6O যখন বলেছে আগে DB বের করি, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বের করার পর কি হচ্ছে 6 - 6/2 + 1, আর তাহলে এখানে এখানে হচ্ছে 4 হচ্ছে ডিবি 4। মানে আমি একটা কথা বলে রাখছি, আরেকবারও আগেও বলেছি আগের সেটে, ডিবি যদি 4 বা 4-এর থেকে বেশি থাকে, আর যদি কার্বন সংখ্যা যদি 6 বা 6-এর থেকে বেশি থাকে, তাহলে অবশ্যই সেখানে একটা বেনজিন রিং উপস্থিত থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়ে যায়। যা সিলেবাসে থাকে আমাদের, সেখানে কিন্তু বেনজিন রিং একটা থাকার সম্ভাবনা থেকেই যায়। তাহলে বেনজিন তো থাকছে, যেহেতু ডিবি 4 আছে আর এদিকে 6টা বেনজিন আছে, কার্বন আছে। আর এখানে কি আছে OH, এটা আছে আপাতত ডিবি দেখে আমি এখনো পড়িনি গোটাটা। এর পরেরটা কি আছে, একটি জৈব যৌগ এটা কে যদি আমরা বলি আর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, বাস বেগুনি রং, এটাই তার মানে আমাদের কনফার্ম। ফেরিক ক্লোরাইড মানে হচ্ছে FeCl3, আমরা অনেকবার রিয়াকশনটা হয়তো করেছি। সেখানে কি হয়, FeO, এখানে বেনজিন রিং থাকে, সেটা থাকে হোল 6, এখানে 3- থাকে, এইটাই তো বেগুনি কালার হয়, বেগুনি বর্ণের হয়ে থাকে। অনেকেই প্র্যাকটিস করেছে, ফেনলের টেস্টেও কিন্তু শনাক্তকরণ পরীক্ষাতেও কিন্তু এটা আমরা দেখে থাকি। তো ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া কি করবে, বেগুনি রং উৎপন্ন করে। আর এর সঙ্গে যদি আমরা NaOH এর বিক্রিয়া করি তাহলে কি তৈরি হয়, ONA তৈরি হয়ে যাবে। এটা ONA তৈরি হয়ে যায়, একটা লবণ তৈরি হচ্ছে, সোডিয়াম লবণ তৈরি হচ্ছে। এটা এই লবণকে শুষ্ক করে চাপের প্রভাবে মানে CO2 প্রেসার আর 120 বাস রিয়াকশন চলে এলো, কোলবে স্মিথ রিয়াকশন 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এখানে কি তৈরি হয়, আবার তারপরে অম্লায়িত করে দিয়েছে একবারে, লঘু HCl দিয়ে দিয়েছে। লঘু HCl অম্লায়িত করলে ডাইরেক্ট কি আসে, স্যালিসাইলিক অ্যাসিড, এটা OH, এখানে হচ্ছে COOH। তো স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, এটা হচ্ছে বি যৌগ। এবার বি যৌগকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি দিই আমরা, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে CH3CO হোল টুয়াইস O, আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে গাঢ় H2SO4, 50 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড। সকলেই জানি এখানে অ্যাসপিরিন তৈরি হয়, আমরা অনেকেই প্র্যাকটিস করেছি। তাহলে এখানে OCOCH3
আর এখানে হচ্ছে COOH, এটা তৈরি হচ্ছে, জানি না এখনো পরে কি বলেছে, আরো কিছু কি আছে। তাহলে এটাই সি আমাদের মোটামুটি হয়ে গেছে, উৎপন্ন যাওয়া একটি বেদনানাশক, একদম কনফার্মেশন পেয়ে গেলাম যে এটা আমাদের ঠিকঠাক প্রসেসে আমরা এগিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু অ্যাসপিরিনই তৈরি হয়েছে। তো এ বি সি কে শনাক্ত করতে বলেছে, তিনটেকে শনাক্ত করে দেবো। এ হচ্ছে ফেনল, বি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, আর সি হচ্ছে অ্যাসপিরিন। আর সমীকরণ তো দিয়েই দিলাম আমি। এইভাবে কিন্তু এই কোশ্চেনগুলোকে কিন্তু কমপ্লিট করা যায়। আর এখানে কিন্তু ভুল হলেও বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, মানে ভুল হচ্ছে তা বোঝা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কঠিন থাকলে একটু তো কঠিন যদি হয়, আর যদি কমনের মধ্যে পড়ে যায় তাহলে তো খুবই সহজেই হয়ে যায়, মানে কোনো কিছু খাটতে হয় না এক্সট্রা করে। নেক্সট নেক্সট হচ্ছে এ থেকে ডি পর্যন্ত যৌগগুলিকে শনাক্ত করতে বলেছে। তো ফার্স্টে যেটা দিয়েছে CH3 হোল থ্রাইস CHO, এটা একটু নিচে করে দিচ্ছি আমি, 3 ডিগ্রি আছে এখানে, যেহেতু CH3 এখানে একটা CH3, আর এখানে আছে কি CHO এরকম আছে। তারপর গাঢ় NaOH, মানে অ্যালডল হওয়ার সম্ভাবনা বেশি। NaOH না, অ্যালডল হবে না, এটা ক্যানিজার হবে, যেহেতু আলফা হাইড্রোজেন নাই, এটা ক্যানিজারের রিয়াকশন হবে। CH3C, এখানে হচ্ছে CH3, এটাও CH3, আর এটা হবে CH2OH একবার, আর একবার এই একই জিনিসের CH3 করে COONA, CO মাইনাস Na প্লাস দিলেও হয়, না দিলেও হয়। এটা হচ্ছে এ, আর বি পেয়ে গেলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। ওয়াই এর কোশ্চেনটা কি আছে? ওয়াই এর কোশ্চেনটা আছে ম্যাগনেসিয়াম ইথার দিয়েছি ক্লোরোবেনজিনে, তাহলে গ্রিগনার রিএজেন্ট তৈরি হয়ে যাবে। তাহলে যদি আমি নিই ক্লোরোবেনজিন, তার সঙ্গে নিই কি ম্যাগনেসিয়াম আর ইথার, তাহলে এখানে তৈরি হয়ে যাবে MgCl, তৈরি হয়ে যাবে গ্রিগনার রিএজেন্ট প্রস্তুতির, এটা একটা ধাপ। MgCl মানে গ্রিগনার রিএজেন্ট পেয়েছি, মানে কার্বো অ্যানায়ন সোর্স হিসেবে কাজ করবে। তো কার্বন ডাই অক্সাইড যেহেতু আছে, কার্বন ডাই অক্সাইডে পিএইচ গিয়ে অ্যাটাক করবে, এখানে O মাইনাস বেরিয়ে যাবে, আর H3O প্লাস যেহেতু একবারে দিয়ে দিয়েছে, তাই এখানে বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে COOH। এটা হচ্ছে আমাদের ডি প্রোডাক্ট, তার মানে এটা হচ্ছে সি প্রোডাক্ট, এটা হচ্ছে ডি প্রোডাক্ট। তাহলে ABCD কিন্তু আমরা এখানে শনাক্ত করতে পেয়ে গেলাম। এরপরে কোশ্চেন, তো এরপরে আর কোনো কোশ্চেন নাই, আপাতত আমাদের 4টে সেট কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি এর পরের সেটটা দেবো, তোমরা ততক্ষণ দরকার হয় এগিয়ে এগিয়ে প্র্যাকটিস করো, পরে তখন আবার দেখে নিতে পারো, মিলিয়ে নিতে পারো। আর ফিজিক্যাল যে কেমিস্ট্রি আছে সেগুলোর অঙ্কগুলো এর সাথে সাথে যদি প্র্যাকটিস করতে থাকো, তারপরে ইনঅর্গানিক ধরলে কিন্তু তোমাদের টেস্ট পেপারটা গোটাটাই কমপ্লিট হয়ে যাবে। এবার মোটামুটি 22টা বাংলার সেট দেখতে পাচ্ছি আমি, আর কিছু ইংরেজি সেট আছে। তো ইংলিশ ভার্সন থেকে বাংলাগুলো আগে করে নেবে, যাদের বাংলা ভার্সন, আর যাদের ইংলিশ তারা ইংলিশগুলো তো করবেই, বাংলাগুলো বুঝতে পারলে ভালো, সেখান থেকে প্র্যাকটিস করো। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলোর জন্য। আজকের মতন এই পর্যন্তই।